বায়োডাইভার্সিটি অ্যান্ড কনজারভেশন এর মধ্যে এবারের যে পার্টটা সেটা হচ্ছে কনজারভেশন অর্থাৎ সংরক্ষণ। এইবার বায়োডাইভার্সিটি কনজারভেশন এর কিছু স্ট্র্যাটেজি আছে, স্ট্র্যাটেজিস দুরকম কেমন? একটা হচ্ছে ইন সিটু কনজারভেশন আর একটা এক্স সিটু কনজারভেশন। ইন সিটু কনজারভেশন কেমন বা কাকে বলে? প্রাকৃতিক পরিবেশ যেমন তেমন পরিবেশে জীবকে সংরক্ষণ করার পদ্ধতিকে বলা হয় ইন সিটু কনজারভেশন। ন্যাচারাল পরিবেশে জীবকে সংরক্ষণ অর্থাৎ প্রাকৃতিক পরিবেশে সংরক্ষণ, এটাকেই বলে ইন সিটু কনজারভেশন। প্রাকৃতিক পরিবেশের বাইরে নিয়ে গিয়ে কোনো কৃত্রিম স্থানে জীবকে সংরক্ষণ, সেটা এক্স সিটু সংরক্ষণ। সেটাও কিন্তু প্রাকৃতিক পরিবেশের মতোই আর্টিফিশিয়ালি তৈরি করা হয়, অর্থাৎ প্রাকৃতিক পরিবেশের বাইরে সংরক্ষণ, এটাকে এক্স সিটু কনজারভেশন বলে। ইন সিটু কনজারভেশন এর যে টাইপ গুলো বা এর মধ্যে যে এক্সাম্পল গুলো আসবে সেগুলো কেমন? ন্যাশনাল পার্ক, স্যাংচুয়ারি, রিজার্ভ ফরেস্ট, বায়োস্ফিয়ার রিজার্ভ, এগুলো এক্স সিটু কনজারভেশন স্ট্র্যাটেজি এর যে এক্সাম্পল এর মধ্যে যেগুলো হয় সেগুলো হচ্ছে চিড়িয়াখানা বা জু, বোটানিক্যাল গার্ডেন, ক্রায়োপ্রিজার্ভেশন, এগুলো। তো প্রথমে আমরা এই ন্যাশনাল পার্ক এর সম্পর্কে জানছি। ন্যাশনাল পার্কটা কি? এইটা কেন্দ্রীয় সরকার কর্তৃক স্থাপিত একটা সুবৃহৎ বনাঞ্চল বা অরণ্য, যেটা অভয়ারণ্য থেকেও অনেক বড় হয়। হ্যাঁ, তাহলে ন্যাশনাল পার্কটা এইটা কেন্দ্রীয় সরকার কর্তৃক স্থাপিত একটা সুবৃহৎ বনাঞ্চল, যেখানে পশুরা স্বাভাবিকভাবে বিচরণ করতে পারে, তাদের প্রজনন কার্য স্বাভাবিকভাবে চালাতে পারে এবং এখানে পশু হত্যা, পশুবধ বা নিধন সম্পূর্ণ নিষিদ্ধ। শুধুমাত্র অনুমতিক্রমে এখানে প্রবেশ করা যায় ন্যাশনাল পার্কে। এইবার রাজ্য সরকার যদি ইচ্ছে করে তাহলে ন্যাশনাল পার্কের যে অস্তিত্ব সেটাকে বিলোপ করতে পারে না। তাহলে এটা কেন্দ্রীয় সরকার কর্তৃক স্থাপিত। ন্যাশনাল পার্কের উদাহরণ জিম করবেট ন্যাশনাল পার্ক। এটা উত্তরাখণ্ডে, আগে উত্তরপ্রদেশে ছিল, এখন উত্তরাখণ্ডে। এটা যখন উত্তরপ্রদেশে ছিল 1936 প্রথম এইটা স্থাপন করা হয়। 1936 সালে প্রথম ন্যাশনাল পার্ক জিম করবেট ন্যাশনাল পার্ক। এছাড়া আর কি আছে? কানহা ন্যাশনাল পার্ক, এনপি লিখলাম, ন্যাশনাল পার্ক, এটা মধ্যপ্রদেশে। হাজারিবাগ ন্যাশনাল পার্ক, এটা আগে বিহারে ছিল, এখন ঝাড়খণ্ডে হাজারিবাগ ন্যাশনাল পার্ক। কাশ্মীরের ডাচিগাম ন্যাশনাল পার্ক। এরকম প্রচুর ন্যাশনাল পার্ক আছে ভারতে,
আমাদের পশ্চিমবঙ্গেও আছে। সুন্দরবনকে আগে ন্যাশনাল পার্ক বলা হতো, এখনো বলা হয়, কিন্তু এখন সুন্দরবন বায়োস্ফিয়ার রিজার্ভ এই ক্যাটেগরির মধ্যে ফেলা হয়েছে। তো সুন্দরবন ন্যাশনাল পার্ক এটা বলা যেতে পারে, জলদাপাড়া ন্যাশনাল পার্ক এটা ওয়েস্ট বেঙ্গলে, এরকম প্রচুর ন্যাশনাল পার্ক আছে। ন্যাশনাল পার্কের এক্সাম্পল এগুলো। এবার স্যাংচুয়ারি। স্যাংচুয়ারি এটা কিন্তু রাজ্য সরকার কর্তৃক স্থাপিত। স্যাংচুয়ারিটা রাজ্য সরকার কর্তৃক স্থাপিত। কেন্দ্র সরকার ইচ্ছে করলে পরে স্যাংচুয়ারির অস্তিত্ব বিলোপ করতে পারে। তো স্যাংচুয়ারি বা বাংলায় বলে অভয়ারণ্য। অভয়ারণ্য কি? ন্যাশনাল পার্কের থেকে এটা সাইজে ছোট হয়, ন্যাশনাল পার্কের থেকে ছোট, যে অরণ্যে পশুরা স্বাভাবিকভাবে বিচরণ করতে পারে, তাদের প্রজনন কার্য সম্পাদন করতে পারে একদম নির্ভয়ে, সেটাকেই বলা হয় অভয়ারণ্য। এখানে পশু হত্যা, পশুবধ বা পশু নিধন সম্পূর্ণ নিষিদ্ধ, জনসাধারণের প্রবেশও নিষিদ্ধ। জনসাধারণের বা পর্যটকদের জন্য সামান্য কিছুটা অংশ উন্মুক্ত থাকে, বাইরে থেকে একটুখানি দেখা যায়। তো এটা হচ্ছে স্যাংচুয়ারি, রাজ্য সরকার কর্তৃক স্থাপিত যে অরণ্যে পশুরা নির্ভয়ে বিচরণ করতে পারে এবং এখানে পশু হত্যা, পশুবধ, পশু নিধন সম্পূর্ণ নিষিদ্ধ, জনসাধারণের প্রবেশও নিষিদ্ধ। তো স্যাংচুয়ারির যে এক্সাম্পলগুলো আমরা নর্মালি পড়তে থাকি বা পড়ি আমরা, সেগুলো সব কিন্তু এখন স্যাংচুয়ারি নেই, বেশিরভাগগুলোই ন্যাশনাল পার্কে কনভার্ট হয়ে গেছে। খুব সেফ এক্সাম্পল হলো বেথুয়া ডহরি। বেথুয়া ডহরি স্যাংচুয়ারি, এটা একদম অভয়ারণ্যের উদাহরণ। এবার রিজার্ভ ফরেস্ট। রিজার্ভ ফরেস্ট বা সংরক্ষিত বন। রিজার্ভ ফরেস্ট সংরক্ষিত বন। রিজার্ভ ফরেস্টটা কি? এইটা রাজ্য সরকার কর্তৃকই স্থাপিত, কিন্তু ইন্ডিয়ান ফরেস্ট অ্যাক্ট এবং আরো যেগুলো বন সংক্রান্ত আইন আছে, সেই আইন বলে স্থাপিত হয় রিজার্ভ ফরেস্ট বা সংরক্ষিত বন। এখানেও কিন্তু পশু হত্যা, পশুবধ, পশু নিধন এগুলো সবই নিষিদ্ধ, কিন্তু এইখানটায় গবেষণার কাজে প্রবেশ করা যায়, অনুমতিক্রমে অবশ্যই। তো গবেষণার কাজে প্রবেশ করা যায়, এখানে দিবারাত্র প্রহরী থাকে। এইটাই হচ্ছে রিজার্ভ ফরেস্ট বা সংরক্ষিত বন। এরও এক্সাম্পল নিয়ে নানা রকম কমপ্লেক্সিটি আছে। বহু যে এক্সাম্পল আমরা শুনি বা পড়ি, তার মধ্যে কিন্তু সবগুলো সঠিক নয়, বহুগুলো চেঞ্জ হয়ে গেছে, চেঞ্জ হয়ে গিয়ে ন্যাশনাল পার্ক এরকম হয়ে গেছে। সংরক্ষিত বন একদম প্রপার এক্সাম্পল বললে বাহাদুরপুর ফরেস্ট রিজার্ভ, একদম সেফেস্ট এক্সাম্পল, একদম রিজার্ভ ফরেস্ট এইটা, বাহাদুরপুর ফরেস্ট রিজার্ভ। তো রিজার্ভ ফরেস্ট এটাও গেল। এবার বায়োস্ফিয়ার রিজার্ভ। বায়োস্ফিয়ার রিজার্ভ কাকে বলে? এইটা কিন্তু সব থেকে বড়, এগুলোর যত আছে তার মধ্যে সব থেকে বড় বায়োস্ফিয়ার রিজার্ভ। বায়োস্ফিয়ার রিজার্ভ কি? বায়োস্ফিয়ার রিজার্ভ হচ্ছে ইউনেস্কোর একটা প্রোগ্রাম আছে, ম্যান অ্যান্ড বায়োস্ফিয়ার। হ্যাঁ, ইউনেস্কো, ইউনাইটেড নেশনস এডুকেশনাল, সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন। ইউনাইটেড নেশনস এডুকেশনাল, সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন এর একটা প্রকল্প, সেটা হচ্ছে ম্যান অ্যান্ড বায়োস্ফিয়ার প্রোগ্রাম। এমএবি মানে ম্যান অ্যান্ড বায়োস্ফিয়ার প্রোগ্রাম। এই প্রোগ্রামের অন্তর্গত সমস্ত স্থলজ, জলজ, অর্থাৎ সমগ্র বাস্তুতন্ত্র এবং তার যে সমগ্র জীববৈচিত্র্য আছে,
এই সকলকে একসঙ্গে সংরক্ষণ করা হয়। এটাই হচ্ছে বায়োস্ফিয়ার রিজার্ভ। সমস্ত জীবজগৎকে, বায়োস্ফিয়ারকে একসঙ্গে সংরক্ষণ, সেখানে স্থলজ জলজ সব পরিবেশ এবং সেখানে যত জীব আছে সবগুলোকে একসঙ্গে সংরক্ষণ করার যে স্ট্র্যাটেজি, সেটা হচ্ছে বায়োস্ফিয়ার রিজার্ভ। বায়োস্ফিয়ার রিজার্ভ এটা এই প্রোগ্রামের অন্তর্গত। তাহলে এই ম্যাপ এটা গঠিত হয় কত সালে? 1971 সালে। উদ্দেশ্য কি ছিল এই বায়োস্ফিয়ার রিজার্ভ গঠনের? সংরক্ষণ, শিক্ষা, গবেষণা এবং 4 নম্বর স্থানীয় সহযোগিতা। এগুলো হচ্ছে উদ্দেশ্য। এতগুলো সংরক্ষণ মানে বিরল, বিপন্ন, বিপদগ্রস্ত এই সকল প্রাণীদের সংরক্ষণ, জীবেদের স্বভাব, বাসস্থান ইত্যাদি সম্পর্কে শিক্ষা লাভ করা, গবেষণার কাজে সহায়ক, স্থানীয় মানুষের ইনভলভমেন্ট, তাদের সেখানে যুক্ত করা এবং তাদের যে আয়ের ব্যবস্থা করা, আর্থিক সাহায্য সেইটাও প্রদান করা হয়। এই বায়োস্ফিয়ার রিজার্ভের অংশগুলো কি কি? বায়োস্ফিয়ার রিজার্ভের অংশগুলো কি কি? বায়োস্ফিয়ার রিজার্ভের 3টে অংশ থাকে। 3টে অংশ কি কি? এই 3টে অঞ্চল বা অংশ দেখা যায়। মাঝেরটাকে বলে কোর রিজিয়ন, সারাউন্ড করে থাকে বাফার রিজিয়ন, আর তাকে সারাউন্ড করে ট্রানজিশনাল রিজিয়ন। তাহলে কোর রিজিয়ন এটা হচ্ছে একদম সেন্টারে, তাকে ঘিরে বাফার, তারপরে ট্রানজিশনাল রিজিয়ন। বায়োস্ফিয়ার রিজার্ভে এই 3টে অঞ্চল থাকে। এবার এই 3টে অঞ্চলে কি অ্যাক্টিভিটি হয়? বাফার রিজিয়নটা আগে ভাববে, এখানে REST এই 4টে ওয়ার্ড ভাবো। আর সমান রিসার্চ, ই সমান এডুকেশন, তাহলে গবেষণা, শিক্ষা এগুলো হয়। এস ফর সেটেলমেন্ট মানে বাসস্থান, এখানে ঘরও তৈরি হয় লোকাল পিপলদের জন্য। টি ফর ট্যুরিজম, ট্যুরের জন্য ব্যবস্থাপনা থাকে। কোর রিজিয়নে কিন্তু থাকে না। ট্রানজিশনাল রিজিয়নে কি হয়? RST, এখানে এডুকেশনের ব্যাপার নেই, এখানে বাকি 3টে অ্যাক্টিভিটি হয়। কোর রিজিয়নে কি হয়? এম সমান সমান মনিটরিং, ওখানে শুধু মনিটর করতে যাওয়া হয়, তাদের সল্ট বা ওয়াটার সাপ্লাই ব্যবস্থা এগুলো করা হয়। তো এইটাই হচ্ছে বায়োস্ফিয়ার রিজার্ভের 3টে অংশ। এবার কয়েকটা এক্সাম্পল একটু দেখা যাক। বায়োস্ফিয়ার রিজার্ভের এক্সাম্পল: সুন্দরবন বায়োস্ফিয়ার রিজার্ভ, লিটল আন্দামান বায়োস্ফিয়ার রিজার্ভ, থর মরুভূমি, এটা কোথায়? রাজস্থানে। কচ্ছের রণ, এটা কোথায়? গুজরাটে। নামধাপা, এটা কোথায়? অরুণাচল প্রদেশে। এটা গুজরাট, এটা রাজস্থান, এটা আন্দামান, আর এটা ওয়েস্ট বেঙ্গল। সুন্দরবন বায়োস্ফিয়ার রিজার্ভ এটা গঠিত হয় 1998, লিটল আন্দামান 1989, আর এগুলো 1992 1992। এই কয়েকটা এক্সাম্পল এখানে বলা হলো। এবার জু বা চিড়িয়াখানা। জু বা চিড়িয়াখানা প্রধানত প্রাকৃতিকভাবে বা কৃত্রিমভাবে পরিবেশ তৈরি করে, প্রধানত প্রাকৃতিকভাবে বা
কৃত্রিম পরিবেশ সৃষ্টি করে বন্য প্রাণীদের, যে বৃহৎ অঞ্চলে, অঞ্চলটা বড়ই হয়, যে বৃহৎ অঞ্চলে বন্য প্রাণী এদের প্রদর্শন এর উদ্দেশ্যে এবং প্রজননের উদ্দেশ্যে সংরক্ষণ করা হয়, তাকে জু বা চিড়িয়াখানা বলে। তাহলে জু বা চিড়িয়াখানা কি? প্রাকৃতিকভাবে বা কৃত্রিম পরিবেশ তৈরি করে একটা বৃহৎ অঞ্চল যেখানে বিভিন্ন বন্য প্রাণীদের প্রজনন ঘটানো হয়, প্রদর্শন করা হয় এবং তাদের সংরক্ষণ করা হয়। তাহলে এই জু এর উদ্দেশ্য কি? জু এর উদ্দেশ্য এই তিনটে ওয়ার্ড এখানে আছে। প্রদর্শন, জনসাধারণের উদ্দেশ্যে প্রদর্শন করা হয়, এখানে প্রজনন ঘটানো হয়, সংরক্ষণ করা হয়। এই তিনটে হচ্ছে সংরক্ষণ। এক্সাম্পল, আমাদের পশ্চিমবঙ্গের আলিপুর চিড়িয়াখানা, দার্জিলিং এর, এটাও পশ্চিমবঙ্গ, এটা কলকাতার দার্জিলিং এর পদ্মজা নাইডু হিমালয়ান জু বা চিড়িয়াখানা, এগুলো এক্সাম্পল। এবার বোটানিক্যাল গার্ডেন, বোটানিক্যাল গার্ডেন কোনটা? বোটানিক্যাল গার্ডেনে প্রজনন ঘটানো হয়, সংরক্ষণ করা হয়। এখানে কিন্তু নরমালি যেটা ডিসপ্লে বা প্রদর্শন, সেই ঘটনাটা এখানে থাকে না। বোটানিক্যাল গার্ডেন কাকে বলে? এটা হচ্ছে যে অঞ্চলে পৃথিবীর বিভিন্ন বিরল বিপন্ন উদ্ভিদদের প্রজনন ঘটানো হয় এবং সংরক্ষণ করা হয়। পৃথিবীর বিভিন্ন বিরল বিপন্ন উদ্ভিদদের প্রজনন এবং সংরক্ষণ করা হয়, সেই জায়গাটাকে বলা হয় বোটানিক্যাল গার্ডেন। তাহলে বোটানিক্যাল গার্ডেনের যদি উদ্দেশ্য বলা যায়, উদ্দেশ্য কি? একটা হচ্ছে প্রজনন ঘটানো, যেগুলো পুরনো উদ্ভিদ, প্রাচীন উদ্ভিদ, তাদের প্রজনন ঘটিয়ে সংখ্যা বৃদ্ধি করানো হয় এটা, আর বিভিন্ন উদ্ভিদের সংরক্ষণ ঘটানো হয়। এই দুটো হচ্ছে উদ্দেশ্য। এক্সাম্পল, শিবপুর বোটানিক্যাল গার্ডেন, তারপর আমাদের দার্জিলিং এর লয়ার্ড বোটানিক্যাল গার্ডেন, এগুলো হচ্ছে এক্সাম্পল। ক্রায়ো প্রিজার্ভেশন, এই জিনিসটা কি? এখানে হয়ে যাবে ক্রায়ো প্রিজার্ভেশন। এটা হচ্ছে অতি নিম্ন তাপমাত্রায় সংরক্ষণ। হ্যাঁ, অতি নিম্ন তাপমাত্রায় শুক্রাণু, ডিম্বাণু, ভ্রূণ, রেণু ইত্যাদি সংরক্ষণ। অতি নিম্ন তাপমাত্রা মানে -145 ডিগ্রি সেন্টিগ্রেড বা তার নিচে, এই রকম তাপমাত্রায় সংরক্ষণ করাকে ক্রায়োপ্রিজার্ভেশন বলে। এক্ষেত্রে তরল নাইট্রোজেন ব্যবহার করা হয়। এটা -196 ডিগ্রি সেন্টিগ্রেড, এই লোয়ার টেম্পারেচারে
এদের সংরক্ষণ করা সম্ভব তরল নাইট্রোজেন ব্যবহার করে। তো এটাই ক্রায়োপ্রিজার্ভেশন। এটা তাহলে এটা হচ্ছে ইন সিটু অ্যান্ড এক্স সিটু কনজারভেশন অ্যান্ড দেয়ার যে টাইপস।